আমি জিতে গিয়েও হেরে গেলাম ভাইজান। আলী আহমদ খান ঠাট্টার স্বরে বললেন, তোকে আগেই বলেছিলাম এত খুশি হয়ে লাভ নেই, কারণ আজ নয়তো কাল তোর জিত হারে পরিণত হতোই। মোজাম্মেল খান মাহমুদা খানের দিকে তাকিয়ে ভারী কণ্ঠে বললেন, তুই কি এই কথাটা আগে বলতে পারতি না আমাদের? ইকবাল খান তানভীরের দিকে তাকিয়ে রুষ্ট স্বরে বললেন, এত সাহস হলো কিভাবে? তানভীর মাথা নিচু করে রেখে বলতে শুরু করলো, আপনাদের মধ্যে বন্ডিং খুব ভালো, আর আমাদের বন্ডিং খারাপ নাকি? আমার ভাইদের জন্যে আমি যা ইচ্ছে করতে পারি। আদি ঠিক কি না বল? আধি এতক্ষণ খাওয়ার তালে ছিল, কে কি বলেছে সেসবে গুরুত্বই দেয়নি। আচমকা তানভীর প্রশ্ন করায় আধি না বুঝে সঙ্গে সঙ্গে বলে উঠল, একদম ঠিক। আলী আহমদ খান মৃদু হাসলেন, তবে মোজাম্মেল খান রাগে ফোঁস করছেন। তানভীর চুপচাপ উঠে গেছে। এমন সময় রাকিব অফিসের জন্য রেডি হয়ে নামছে। কিছুদিন যাবৎ আবির ব্যস্ত থাকায় রাকিবকেই সবটা সামলাতে হচ্ছে। রাকিব নিচে আসতেই আলী আহমদ খান ঘাড় ঘুরিয়ে রাকিবকে দেখে গুরু গম্ভীর কণ্ঠে ডাকলেন, রাকিব, এদিকে আসো। জি আঙ্কেল। তোমার বন্ধু কোথায় গেছে? রাকিব নির্দ্বিধায় জবাব দিল, কক্সবাজার। তুমি আগে থেকে জানতে? আগে জানতাম না, বিয়ের দিন রাতেই জানতে পেরেছি। বাসার কাউকে জানোনি কেন? আবির নিষেধ করেছিল। নাস্তা করেছো? জি আঙ্কেল, অফিসে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, যাও। রাকিব রিয়ার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, আমি অফিসে যাচ্ছি, তুমি জান্নাতের সঙ্গে বাসায় চলে যেও। রিয়া শান্ত স্বরে জবাব দিল। এত সময়ের মধ্যে বন্যা শুধু নিষ্পরক চোখে তানভীরের দিকে তাকিয়েই ছিল, মুখ ফুটে একটা কথাও বলেনি। বন্যার বোন সকাল থেকে বারবার কল দিচ্ছে। বন্যা খাওয়া দাওয়া শেষ করেই ব্যাগ গুছাতে শুরু করেছে। গত 2-3 দিন যাবৎ তানভীর বন্যার সাথে আলাদাভাবে কথা বলতে ছটফট করছে, কিন্তু মিম আর আইরিনের জন্য সুযোগই পাচ্ছে না। তানভীর ঘুরে ফিরে মিমের রুমের সামনে দাঁড়িয়ে আছে। আইরিন সহসা ভ্রু নাচিয়ে মৃদু স্বরে বলল, কি ব্যাপার, এখানে কি চাই? তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, বন্যার সাথে আমার একটু কথা আছে। কি কথা, আমাদের বলো। তানভীর আইরিনের মাথায় গাঁটটা দিয়ে গুরুগম্ভীর কণ্ঠে বলল, 3 দিন যাবৎ তোদেরকে বলতেছি সামনে থেকে সর এখন। আইরিন ঠোঁট বেঁকিয়ে বিড়বিড় করে বলল, এত অধিকার দেখাচ্ছ কেন? তুমিও কি গোপনে বিয়ে করে ফেলেছো নাকি? তানভীর মৃদু হেসে বলল। ভাবছি। তানভীর রুমে ঢুকতেই বন্যা আর চোখে তাকালো। তানভীর মলিন হেসে বলল, তোমার সাথে কিছু কথা আছে। বন্যা গম্ভীর কণ্ঠে জানালো, বাসা থেকে কল দিচ্ছে, আমাকে যেতে হবে। বন্যা ক্রোধিত কণ্ঠে বলল, আপনার সাথে কথা বলার মতো মন মানসিকতা আমার নেই। তানভীর আশেপাশে নজর বুলিয়ে বন্যার দিকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে বিলম্বিত কণ্ঠে জানতে চাইল। আমি কি করেছি? বন্যা নিজেকে সামলে নিয়ে ধীর গতিতে বলল, আপনি কিছু করেননি, আমারই কথা বলতে ইচ্ছে করছে না। তানভীর মনে মনে বিড়বিড় করলো, শখের নারী শখের থেকেও রাগের মূল্য 3 গুণ বেশি। তানভীর কিছু বলছে না দেখে বন্যা তীর্যক ভাবে তাকালো। বন্যার কুপিত দৃষ্টি দেখে তানভীর ঢোক গিলে সহসা হাসার চেষ্টা করলো। বন্যা নজর সরিয়ে ব্যাগ গোছানোর মনোযোগ দিল। তানভীর মৃদু হেসে মোলায়েম কণ্ঠে জিজ্ঞেস করলো, আমাদের বাসায় থাকতে কোনো সমস্যা হয়নি তো? বন্যা মুখ ফুলিয়ে ভারী নিঃশ্বাস ছাড়লো। মিম রুমে এসে ধপ করে বিছানার উপর বসে শক্ত কণ্ঠে বলল, আমার খুব সমস্যা হচ্ছে, কারণ বড় আব্বু তোমাকে ডাকছে আর তুমি সেদিকে মনোযোগ না দিয়ে এখানে দাঁড়িয়ে আছো। তানভীর চমকে উঠে বলল, সর্বনাশ। সর্বনাশ এখনো হয়নি, কিন্তু তোমাকে এই রুমে পেলে নির্ঘাত কিছু একটা হবে। তানভীর চট জলদি দ্রুত পায়ে দরজা পর্যন্ত গিয়ে আবারও থামলো। বন্যার দিকে না তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে ফের বলল, তুমি রেডি হয়ে আসো, আমি নিচে অপেক্ষা করছি। বন্যা গম্ভীর গলায় জানালো, আমি একাই যেতে পারবো। তানভীর সে কথা শুনেও না শোনার মতো চলে গেছে। নিচে নামতে আলী আহমদ খান জানতে চাইলেন, তুমি কি এখন ফ্রি আছো? কোনো কাজ ছিল? আবির রাতে বলেছিল বিয়ের খরচের ব্যাপারে বাকি কথা যেন তোমার সাথেই বলি। তখন তো আর জানতাম না যে তোমার ভাই এভাবে বাড়ি ছেড়ে চলে যাবে। সে যাই হোক, আবির যেহেতু বলে গেছে তাই তোমাকে বিস্তারিত জানানো উচিত। তানভীর হালকা কেশে শীতল কণ্ঠে বলল, শুনলাম বনুর ফ্রেন্ড বাসায় চলে যাবে। আমি কি তাকে বাসা পর্যন্ত দিয়ে আসবো? তাই তো শুনলাম।
আকলিমা খান সঙ্গে সঙ্গে হালিমা খানের রুমে চলে গেছেন। মেহমানদের জন্য গিফট কেনার দায়িত্ব হালিমা খান আর আকলিমা খানের ছিল। আলী আহমদ খান স্বাভাবিক কণ্ঠে বললেন, ঠিক আছে, তাকে বাসা পর্যন্ত আগে দিয়ে আসো, পরে না হয় আলোচনা করা যাবে। আর হ্যাঁ, সাকিবকেও সাথে নিয়ে যেও। জি আচ্ছা। তানভীর আর সাকিব বাসার বাইরে দাঁড়িয়ে নিজেদের মতো কথা বলছে। বন্যা সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসছে। বন্যাকে দেখেই সাকিব মৃদু স্বরে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাকিব ঠোঁটে হাসি রেখে প্রশ্ন করলো, আপনি কি আমাকে চেনেন? বন্যা আস্তে করে বলল, জি, আপনি আবির ভাইয়ার মামাতো ভাই? আমার কিন্তু আরও একটা পরিচয় আছে। বন্যা ভ্রু কুচকে জানতে চাইলো, কি? তানবীরের বন্ধু। ও। সাকিব তানভীরের দিকে তাকিয়ে উদাসীন কণ্ঠে জানতে চাইলো, এটা কি হলো? তানভীর সহসা ঠোঁট উল্টালো। রাকিব বড় বড় নিঃশ্বাস ছেড়ে মৃদু স্বরে বলতে শুরু করলো, দেখুন, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে একদম পছন্দ করি না। আমার স্পেশাল বন্ধুর স্পেশাল মানুষ হিসেবে আপনাকে আমার খুব ভালো লেগেছে। আমার বন্ধুর মন খারাপের কারণ না হয়ে আপনি বরং তার সুখ পাখি হয়ে। তানভীর আচমকা সাকিবের মুখ চেপে ধরে বিড়বিড় করে বলল, তোকে এত কথা বলতে বলেছি? রাকিব তানভীরের হাত টেনে আহ্লাদি কণ্ঠে বলল, ভাবি আমাকে বাঁচান। বন্যার হিম শীতল চাহনি দেখে তানভীর সাকিবকে ছেড়ে দিয়েছে। বন্যা কিছু না বলেই চলে যাচ্ছে। তানভীর দ্রুত এগিয়ে গিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ? বাসায়। কেন? বন্যা আর চোখে তাকিয়েই প্রশ্ন করলো। মানে? তানভীর মনে মনে বিড়বিড় করতে করতে গাড়ি নিয়ে আসছে। তানভীরের পাশের সিটে সাকিব বসা। বন্যার কাছাকাছি এসে গুরু গম্ভীর কণ্ঠে বলল, গাড়িতে বসো। তানভীরের কৃষ্ণরক্তিম চোখ দেখে বন্যা না করতে গিয়েও কিছু বলতে পারলো না। মাথা নিচু করে গাড়িতে উঠে বসলো। সাকিব যেতে যেতে গুনগুন করে গান গাইছে, কিন্তু তানভীর আর বন্যা একদম নিশ্চুপ। অর্ধেক পথ যাওয়ার পর তানভীর আকস্মাৎ ব্রেক কষলো। সাকিবের দিকে তাকিয়েই চোখে ইশারা দিল। সাকিব কপাল কুঁচকে বলে বসলো, চোখের ইশারাই দিচ্ছিস কেন? যা বলার মুখে বল। তানভীর ভারী কণ্ঠে বলল, গাড়ি থেকে নামতে বলছি। গাড়ি থেকে নামবো কেন? তোরা কি কথা বলবি বল, আমি না হয় কানে আঙ্গুল দিয়ে রাখছি। যাবি? যাচ্ছি। তুই যে আমাকে মাঝ রাস্তায় ফেলে দিচ্ছিস, এটা বাসায় গিয়ে ফুপ্পি আর ফুপাকে বলবো, সাথে তোর আব্বুকেও বলবো। যা ইচ্ছে বলিস। সাকিব নামতেই তানভীর আবারও গাড়ি স্টার্ট দিল। বন্যা মনোযোগ দিয়ে ফোন চাপছে। তানভীরের দিকে একবারের জন্য তাকাচ্ছে না। বন্যাদের বাসার গলিতে না ঢুকে তানভীর অন্য রাস্তায় গাড়ি দিয়ে যাচ্ছে দেখে বন্যা শক্ত কণ্ঠে বলল, এদিকে কোথায় যাচ্ছেন? তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার এখন কোনো কথা শোনার ইচ্ছে নেই। আমাকে বাসা পর্যন্ত পৌঁছে দেন প্লিজ, না হয় এখানেই নামিয়ে দেন, আমি একা চলে যেতে পারবো। তুমি বাসায় গেলে আমার ফোন আর রিসিভ করবে না, তাই এখনই শুনতে হবে। তানভীর গম্ভীর মুখ করে গাড়ি চালাচ্ছে। অনেকটা পথ যাওয়ার পর কিছুটা নির্জন রাস্তায় গাড়ি থামলো। গাড়ি থেকে নেমে বন্যাকে উদ্দেশ্য করে বলল, নেমে আসো। বন্যা গাড়ি থেকে নেমে চিবুক নামিয়ে দাঁড়িয়ে আছে। তানভীর শান্ত কণ্ঠে বলতে শুরু করলো, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, তবুও বলছি মাথা ঠান্ডা করে আমার কথাগুলো একটু শোনো। মন আর মোহনার সম্পর্ক অনেক গভীর। মনের আকস্মিক পরিবর্তন একটা মানুষকে মানসিক আর শারীরিক দুদিকেই অকেজু করে দিতে সক্ষম। প্রতিনিয়ত রং বদলানোর এই পৃথিবীতে আহত মন নিয়ে বেঁচে থাকাটা বড্ড দায়। তবুও আমাদের নতুন করে স্বপ্ন দেখতে হয়, মনের ভেতর বেঁচে থাকার নতুন উদ্যম জাগাতে হয়। কারণ আমরা কোনো না কোনোভাবে কারো না কারো কাছে না চাইতেই বন্দী হয়ে যাই। ভাইয়াকে আমি কেবল একবার মুখ ফসকে মজা করে বলেছিলাম, তোমার বোনের প্রতি এখন যতটা আবেগ আছে সেই যদি পরবর্তীতে না থাকে, তখন যদি তোমার মনে হয় বনু শুধু তোমার অবুঝ মনের বিকাশ বাসনা ছিল। আমার ছেলে মানুষই কথাগুলো ভাইয়ার কাছে এতটা গুরুত্বপূর্ণ হয়ে যাবে আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। এত রিকোয়েস্ট করেও ভাইয়াকে থামাতে পারিনি। ওই পরিস্থিতিতে আমি না পারছিলাম বাসায় কিছু জানাতে, আর না পারছিলাম ভাইয়াকে আটকাতে। বাধ্য হয়ে চুপচাপ সবকিছু মেনে নিয়েছিলাম। সেই ঘটনার পর থেকে আমার মাথায় সর্বক্ষণ একটা অজ্ঞাত দুশ্চিন্তা ঘুরপাক খেত। তবে ভাইয়া বরাবরই নিজের জায়গায় অক্লিষ্ট ছিল। প্রথম দিকে বনুর ব্যাপারে আমার সাথে কথা বলতে ইতস্ততা বোধ করলেও বিয়ের পর ভাইয়া সম্পূর্ণ বদলে গিয়েছিল। আমি এমন একটা মানুষ যে ভাইয়ার পাগলামির চরম মাত্রা যেমন দেখেছি, তেমনি ভাইয়ার অবাধ ধৈর্যের অন্তও দেখেছি।
12,000 কিলোমিটার দূরে থেকেও একটা মানুষ আরেকটা মানুষকে ঠিক কতটা ভালোবাসতে পারে, এটা ভাইয়াকে না দেখলে হয়তো আমি বিশ্বাসই করতাম না। একটা সময় পর্যন্ত আমি খুব ভয় পেতাম। ভাই হয়ে একমাত্র বোনের ব্যাপারে এত বড় সিদ্ধান্ত একা নিয়েছি বলে নিজে খুব দোষারোপ করতাম। কিন্তু এখন আমি গর্ব করে বলতে পারি, আমি আমার বোনের জন্য বেস্ট সিদ্ধান্তটাই নিয়েছিলাম। হয়তো ভাইয়ার বিয়ে করার সময়টা ভুল ছিল, কিন্তু নিয়তি কোনো ভুল ছিল না। ভাইয়া বনুকে সবসময় বইয়ের মর্যাদায় দিয়ে এসেছে। বন্যা, আচ্ছা বন্যা, তুমি বিশ্বাস করবে না, ভাইয়া কত রাত নির্ঘুম কাটিয়েছে, কত রাত বনুর জন্য সীমাহীন কেঁদেছে। বাসায় ফিরে প্রথম বনুর চোখের দিকে তাকাতে পারতো না, বনুর সাথে 2 মিনিট ভালোভাবে কথা পর্যন্ত বলতে পারতো না। ওই পরিস্থিতি থেকে নিজেকে সামলে স্বাভাবিক জীবনে এসেছে। নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অদৃশ্য জেদকে কাজে লাগিয়েছে। এই সব কিছু তো ভাইয়া করলো, কিন্তু আমি আমার ভাইয়ের জন্য কি করলাম? উত্তর ছিল কিছুই না। তাই সিদ্ধান্ত নিয়েছিলাম, আব্বু আর বড় আব্বু দুজনকে যা বলার আমি বলবো। রাকিব ভাইয়াকে জানানোর পর রাকিব ভাইয়া বলেছেন ওনারও আমার সাথে থাকবেন। গেলাম বড় আব্বুর অফিসে, কিন্তু ভাগ্যক্রমে শুধু বড় আব্বুকেই পেয়েছিলাম। সাহসের অভাবে প্রথম দিকে বিয়ের বিষয়টা মুখ পর্যন্ত এনেও বলতে পারছিলাম না। বড় আব্বু বোধহয় কিছুটা আন্দাজ করতে পেরেছিলেন, তাই রাকিব ভাইয়াদের পাঠিয়ে আমার সাথে আলাদাভাবে কথা শুরু করেছিলেন। খুব সহজে কৌশলে আমার থেকে সবকিছু জেনেও নিয়েছিলেন। আমিও সেদিন কোনো কিছু বলতে দ্বিধাবোধ করিনি। আমি যা করেছি আমার ভাইয়ের জন্য করেছি, আমার বোনের জন্য করেছি, কারণ আমি বরাবরই তাদের মুখে নিখাত হাসিটা দেখতে চেয়েছি। এই সব কিছু শোনার পর তোমার যদি মনে হয় আমি ভুল করেছি, তাহলে তোমার যা ইচ্ছে বলতে পারো, আমি কিছুই বলবো না। বন্যা রাশবাড়ি কণ্ঠে বলল, আপনি মেঘের ভাই, আর আমি জানি আপনি খুব দায়িত্বশীল একজন মানুষ। আপনি যা করেছেন তা বুঝেই করেছেন, তাই এই ব্যাপারে আমার কিছু বলার নেই। তাহলে তুমি রেগে আছো কেন? এমনি। এমনি এমনি বলে কতদিন কত কথা কাটাবে? কি হয়েছে বলো? আমার কিছু হয়নি, আমি বাসায় যাব। তানভীর আচমকা বন্যার মুখোমুখি দাঁড়ালো। বন্যা নামানো চিবুক উঠিয়ে গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠল, তোমার কিছু না হলে আমার মনে প্রতিনিয়ত তেজস্বীর ঝড় বইছে। অস্ফুট আবেগ নিয়ন্ত্রণ করতে করতে আমি ভয়াবহ অপ্রসন্নতায় জড়িয়ে গেছি। শত নব্য স্বপ্নের ভিড়ে আমার অনুভূতিগুলোকে অবাঞ্ছিতের ন্যায় পড়ে থাকতে দেখতে আর পারছি না। সবার কাছে পরিত্যক্ত হলেও আমার আবেগ আমার নিকট অত্যন্ত অভিনিষ্ট। অনেক সহ্য করেছি, আর সম্ভব হচ্ছে না। বন্যা, আমি বন্যা আতর্কিতে কয়েক পা পিছিয়ে গেল। তানভীরের কথার মাঝখানে তেজি কণ্ঠে বলে উঠল, জীবন যতটা সহজ, বাস্তবতা ঠিক ততটাই কঠিন। আবেগের তাড়নায় নেওয়া সিদ্ধান্তগুলো অগভীর মানুষের মতোই ক্ষণস্থায়ী। হৃদয়ের অপাবৃত্ত আত্মত্যাগ কিংবা একরাশ মুগ্ধতা চাই না আমি। মুখোশধারী মানুষের ভিড়ে নিজের অস্তিত্বকে হারাতেও চাই না। এত উচ্চাকাঙ্ক্ষী জীবন চাই না আমি, যেই জীবনের আকাঙ্ক্ষা পরিসমাপ্তি ঘটার সঙ্গে সঙ্গে আমার মনটাও তিক্ততায় ছেয়ে যাবে। আমি বাস্তবতাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই, অতি সাধারণ একটা জীবন চাই। আপনার আবেগ অনুভূতিকে অবজ্ঞা করার সাধ্য আমার নেই, তাই ভালো হয় যদি আপনি আমাকে কোনো কিছু না জানান। তানভীর নির্বাক চোখে চেয়ে আছে। বন্যার মুখের কাঠকোঠা কথাতে তানভীর বাকরুদ্ধ হয়ে গেছে। হৃদয় অঙ্গনে উথাল পাথার ঢেউয়ের শ্বাস এলোমেলো হয়ে যাচ্ছে। সর্বশক্তি দিয়ে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করলো। বন্যার দিকে তাকিয়ে কাট গলায় বলল, তুমি ভীষণ নির্দয়া। যতটা সুকৌশলে আমার অনুভূতিগুলোকে উপেক্ষা করলে, ততটা কৌশল আমার নিপাতেও প্রয়োজন হতো না। বন্যা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ফেল বলতে শুরু করলো। আমাদের মধ্যবিত্ত পরিবার, তাই স্বপ্নগুলো আমাদের মতোই মধ্যবিত্ত। আপনাদের মতো অনাবশ্যক চিন্তাভাবনা কখনোই করি না আমরা। বিলাসবহুল জীবনযাপন আমাদের নিকট কেবলই দুঃস্বপ্ন। ঘুম ভাঙলে যার অস্তিত্ব মস্তিষ্কে থাকবে না। আমার আব্বু একা চাকরি করে আমাদের 3 ভাই বোনকে অনেক কষ্টে বড় করেছেন। আব্বুর কষ্টের প্রতিদান রূপ আমরা কি দিতে পেরেছি? উত্তরটা আপনারই মতো, কিছুই না। আপু অনেক চেষ্টার পর একটা জব পেয়েছে। আব্বু আপুর জন্য পাত্র খুঁজছে যার বিশেষ কিছু গুণাবলী থাকা আবশ্যক। তার মধ্যে মন মানসিকতার সাথে সরকারি চাকরিটাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আপনাদের পরিবারের মতো আমাদের পরিবার কখনো ছিল না আর হবেও না। আপনাদের বাসায় আবির ভাইয়ের যোগ্যতা থেকেও ভালোবাসাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আজ আবির ভাইয়া বেকার থাকলেও পরিবার ঠিকই সাপোর্ট করত, কিন্তু আমার পরিবার এমন কিছুই করবে না। কারণ একটাই, আমরা মধ্যবিত্ত। আমরা আবেগে গা ভাসাতে চাইলেও বাস্তবতা আমাদের ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আমি অপ্রকাশিতভাবে হলেও আব্বুর কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আপনার লাইফস্টাইল আপনাদের কাছে খুব স্বাভাবিক হলেও আমাদের কাছে, বিশেষ করে আব্বুর কাছে, খুব অস্বাভাবিক। আমি বাস্তবতা ভুলে আবেগের কাছে বন্দী হতে পারবো না। আমি কি বলতে চাচ্ছি আশা করি আপনি বুঝবেন। তানভীরের অন্তঃসহ বিস্ফোরিত দু চোখ ভেতরে ভেতরে জ্বলছে। মানুষের হৃদয় খুব দুর্বল। প্রিয় মানুষের অতি সামান্য কথাতেও হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। বন্যার কথায় তানভীরের হৃদয়ে নিংড়ানো ব্যথাগুলো ভেতরটাতে বড্ড পোড়াচ্ছে। মনের ভেতর উদ্দীপ্ত প্রেমানুভূতি অচিরেই পুড়ে উদ্ধত ছাই হয়ে গেছে। তানভীর চোখ ভরা ব্যগ্রতা আড়াল করে চুপচাপ গাড়ি স্টার্ট দিল। বন্যাগ্রস্ত পায়ে এগিয়ে গাড়িতে বসলো। বাকি রাস্তা কেউ কারো সাথে একটা কথাও বলেনি। অন্যান্য দিন বন্যাকে বাসার সামনে নামিয়ে তানভীর কিছুক্ষণ অপেক্ষা করে, তবে আজ সেটাও করেনি। মোরকেস মিয়ার সাথে দেখা পর্যন্ত করেনি। 10 থেকে 11 ঘন্টার জার্নি শেষে আবির আর মেয়ে কক্সবাজারে পৌঁছেছে। সমুদ্রের কাছাকাছি একটা রিসোর্টে আগে থেকেই বুকিং দেওয়া ছিল, সেখানেই উঠেছে। আবির কোনো রকম ফ্রেশ হয়ে লম্বা ঘুম দিয়েছে। গত এক সপ্তাহের ছোটাছুটি অতিরিক্ত দুশ্চিন্তা নির্ঘুম রাত কাটাতে কাটাতে আবির ক্লান্ত হয়ে গেছে। মেঘও ঘুমিয়েছিল, তবে ঘন্টাখানেক পরেই মেঘের ঘুম ভেঙে গেছে। অর্ধ ঘুমে থেকেই পেটের ওপর আবিরের শক্ত হাতের কোমল স্পর্শ অনুভব করতে পারছিল। মেঘ আর চোখে আবিরকে এক পলক দেখে আবিরের হাতটা পেটের উপর থেকে সরিয়ে ওয়াশরুমে চলে গেছে। হাত মুখ ধুয়ে রুমে আসতেই নজর আটকায় আবিরের পরিশ্রান্ত আদলে। মেঘ অবাক চোখে আবিরের দিকে চেয়ে আছে। পুরুষের কখনো রূপের প্রয়োজন হয় না, শুধু প্রয়োজন হয় মায়ার। মেঘ আবিরের মায়ায় জড়িয়ে গেছে, যে মায়া মৃত্যু কাটাতে পারবে না। আবির নামক শখের পুরুষ এখন একান্ত মেঘের হয়ে গেছে, যে পুরুষের অন্য কোনো নারীর অস্তিত্ব নেই। আবিরের মায়াবী আদলে স্থির দৃষ্টিতে চেয়ে আছে মেঘের। রন্ধ্রে রন্ধ্রে প্রেমানুভূতি জাগ্রত হচ্ছে। শেষ বিকেলের অনুজ্জ্বল আলোতে আবিরের মায়াময় আদল দেখে মেঘ নতুন করে আবিরের প্রেমে পড়ছে। সমুদ্রের গর্জন কানে বাজতেই মেঘ গুটি গুটি পায়ে বারান্দায় গেল। রিসোর্টটা খুব বেশি দূরে না হওয়ায় সমুদ্রের উত্তাল ঢেউগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। মেঘ জীবনে প্রথমবারের মতো কক্সবাজার এসেছে। বাসায় অনেকবার বলেও কখনো সেভাবে কাউকে রাজি করাতে পারেনি। মেঘ কিছুক্ষণ সমুদ্রের ঢেউ আর গর্জন শুনে পুনরায় রুমে আসছে। আবির তখনও গভীর ঘুমে নিমগ্ন। কি করবে বুঝতে না পেরে মেঘ বিছানার পাশে বসলো। আবিরের উন্মুক্ত শরীর, গলার কিছুটা নিচে কালো তিলটা চকচক করছে। মেঘ কিছুক্ষণ মুগ্ধ চোখে চেয়ে থেকে আচমকা সদাশয় হাসলো। হাসির সাথে লজ্জা আড়াল করতে সহসা দুহাতে মুখ লুকিয়ে ফেলেছে। কয়েক সেকেন্ড সময় নিয়ে ধীর গতিতে নিঃশ্বাস ছেড়ে 2 আঙ্গুলের ফাঁক দিয়ে আবারও আবিরকে দেখতে লাগলো। আবিরের মতো মেঘেরও আজ বলতে ইচ্ছে করছে, আমার মনের রাজকুমার আজ আমার হৃদয়ে স্ফুরিত উত্তাপ ছড়াচ্ছে। আবির ঘুমের মধ্যেই পাশে হাত রেখে মেঘের উপস্থিতি বোঝার চেষ্টা করছে। 2-3 বার হাত রেখে মেঘকে না পেয়ে ঘুমের মধ্যে কপাল কুঁচকে নিবু নিবু চোখে তাকালো। মেঘের ঠোঁটের কুহুলি হাসি দেখে আবির আনমনে হেসে উঠল। আবিরের হাসি দেখেই মেঘ থতমত খেয়ে বিছানার পাশ থেকে উঠে যেতে চাইলো। আবির আচমকা এক টানে মেঘকে নিজের কাছে জড়িয়ে নিল। আতঙ্কে মেঘ 2 চোখ বন্ধ করে ফেলেছে। আবির এক হাতের পিঠে বরাবর জড়িয়ে ধরে আছে, অন্য হাতে মেঘের কপালে পড়ে থাকা চুলগুলো কানের পাশে সরাতে সরাতে নিরুদ্ধম কণ্ঠে বলল, আর কতদিন এভাবে লুকোচুরি করবে? এখন তো আমি তোমার পার্মানেন্ট সম্পত্তি হয়ে গেছি। আবির ভুরু নাচাতেই মেঘ লজ্জায় আবিরের প্রশস্ত বুকে মুখ লুকালো। আবির 2 হাতে মেঘকে শক্ত করে জড়িয়ে ধরে কানের কাছে বিড়বিড় করলো, তুমি এত লজ্জা পেলে আহিয়ে আসবে কেমনে? মেঘ কর্কশ কণ্ঠে বলল, ইস, ছাড়ুন আমাকে। তুমি কি জানো তোমার হাসিটা ভয়ঙ্কর রকমের সুন্দর, আর সেই হাসি দেখলেই আমার মনে একটু একটু করে শুধু প্রেম ফিল হয়। গত 2টা বছর বিয়ে করা বউয়ের কাছ থেকে কিভাবে নিজেকে দূরে রেখেছি
এটা যদি তুমি বুঝতে তাহলে 1 সেকেন্ডের জন্য আমার থেকে দূরে যেতে চাইতে না। মেঘ আবিরের বুক থেকে ওঠার চেষ্টা করছে কিন্তু পারছে না। মেঘ বাধ্য হয়ে ভীতি কণ্ঠে ফের অনুরোধ করলো, ছাড়ুন। আবির ধীর কণ্ঠে শুধালো, মনের ভেতর যে আগুন জ্বালিয়েছো সেই আগুন নিভাবে কে শুনি? মেঘ হতবিহ্বল। আবিরের বলা প্রতিটা বাক্য নির্লজ্জতার পরিচয় দিচ্ছে। মেঘ বলার মতো কোনো কথাই খুঁজে পাচ্ছে না। আবির মোলায়েম কণ্ঠে ডাকলো, বউ। মেঘ নিশ্চুপ হয়ে আবিরের বুকের ওপর শুয়ে আছে। আবির পুনরায় ডাকলো, ও বউ। মেঘ মৃদু স্বরে বলল, হুম। আবির সহসা মেঘকে বিছানায় শুয়ে কাত হয়ে মেঘের মুখের উপর ঝুঁকে আলতোভাবে মেঘের কপালে কিস করলো। মেঘের চোখে চোখ রেখে নিজের ঠোঁট ইশারা করে আদুলে কণ্ঠে বলল, I want a deep kiss. মেঘ বিরস কণ্ঠে বলল, আমি পারবো না। কেন? আমার লজ্জা লাগে। আবির উদাস দৃষ্টিতে বলল, আমার লজ্জা লাগছে না কেন? কারণ আপনি নির্লজ্জ। আবির ঠোঁট বেঁকিয়ে হেসে কোমল কণ্ঠে বলল, আমি না হয় নির্লজ্জ, বেহায়া, আপনি তো খুব লজ্জাবতী। তাই একটা অসহায় ছেলের অসুস্থতার সুযোগ নিয়ে তাকে কিস করার সময় আপনার লজ্জা কোথায় জমা দিয়ে এসেছিলেন? মানে আমি কাকে কিস করেছি? আমি যখন জ্বরের ঘোরে পড়েছিলাম তখন আপনি আমার অসহায়ত্বের সুযোগ নিয়েছিলেন। এখন সবকিছু ভুলেও গেলেন? বাহ ম্যাডাম, বাহ। মেঘ প্রশস্ত নেত্রে তাকিয়ে আতঙ্কিত কণ্ঠে শুধালো, আপনি সেদিন টের পেয়েছিলেন? আবির মুচকি হেসে বলতে শুরু করলো, আম্মুর পরে তুমি একমাত্র নারী যার গায়ের গন্ধ আমি উপলব্ধি করতে পারি। তুমি নিঃশব্দে আমার পাশ ঘেঁষে গেলেও আমি নিগুড় ঘুমে থেকে সেটা অনুভব করতে পারি। তুমি দূর থেকে এক পলক তাকালেও আমার হৃদয় আর মস্তিষ্ক সদা জাগ্রত হয়ে ওঠে। তোমার স্পর্শে আমার শরীরের প্রতিটা শিরা উপশিরায় রক্ত সঞ্চালন তীব্র থেকে তীব্র হতে শুরু করে। তোমাকে আগেও বলেছি আমি নিঃশ্বাসের শব্দে তোমার অস্তিত্ব উপলব্ধি করতে পারি। তুমি আমাকে কিস করবে আর আমি সেটা বুঝতে পারবো না, কিভাবে ভাবলে তুমি? মেঘ শুকনো মুখে ঢোক গিলে মোলায়েম কণ্ঠে বলল, সরি। থুর বাগড়ি, ভালোবাসায় সরি টরি সব মূল্যহীন। ভালোবাসায় কেবল ভালোবাসাই অর্থবহ। আবির পুনরায় নিজের ঠোঁট ইশারা করলো। মেঘ ওষ্ঠ উল্টে অসহায় মুখ করে তাকিয়ে আছে। আবির ভ্রু নাচাতেই মেঘ এক হাতে আবিরের চোখ ঢেকে তড়িৎ বেগে আবিরের ঠোঁটে কিস করলো। আবির গলার স্বর উঁচু করে বলল, এটা কি ছিল? কারেন্টে শক খেলেও বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগে, অথচ তুমি 1 সেকেন্ড সময়ও নিলে না। মেঘ কথা কাটাতে অন্যদিকে তাকিয়ে চাপা স্বরে বলল, চলুন সমুদ্রে যাই। আগে আমার ইচ্ছা পূরণ করবে, তারপর ঘুরতে নিয়ে যাব, নয়তো চাবি ছুঁড়ে ফেলে দেব। মেঘ আকুল কণ্ঠে বলল, এখন না প্লিজ। আবির ঠোঁট কামড়ে হেসে আহ্লাদী কণ্ঠে বলে উঠল, এখনই প্লিজ। আবিরের অনুরাগের সাগ্রহে মেঘের আকুতি অচিরেই ব্যর্থ হলো। মেঘের সর্বাঙ্গে আবিরের উষ্ণ সোহাগের নিশান, অনুভূতির রাজ্যে শানিত নিঃসঙ্গের আভাস। আবিরের আবেগপূর্ণ অপ্রতীয়মান আবেশে কেটে গেল আরো কিছুটা মুহূর্ত। আবিরের প্রণয়ের পরিণীতা এখন পূর্ণতা লাভ করেছে। পরিতোষ আর লজ্জায় মেঘের ফর্সা আদরের রক্তিম বর্ণ ধারণ করেছে। আবিরের তপ্ত ভালোবাসার সমাপ্তি ঘটতে প্রায় সন্ধে হয়েছে। বন্যা সারাদিন যাবৎ মন খারাপ করে বসে আছে, দুশ্চিন্তায় খায়ওনি কিছু। মেঘের আবদার আর নিজের আবেগের বশবর্তী হয়ে তানভীরের প্রতি না চাইতেও খুব বেশি আবেগপ্রবণ হয়ে গিয়েছিল। মেঘদের বাসার পরিস্থিতি দেখে সে আবেগ এখন আতঙ্কে রূপ নিয়েছে। ইদানিং মেঘের ব্যস্ততার কারণে তানভীরের বিষয়ে বন্যার সাথে তেমন কথাও হয়নি। তানভীরের রাজনীতি ছাড়া চাকরির প্রস্তুতি বিষয়ক কোনো কথা বন্যা জানে না। বন্যা তানভীরকে মুখ ফুটে সরকারি চাকরির কথা বলতেও পারছে না, আবার নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারছে না। তাই বুঝে না বুঝে তানভীরের সাথে রিয়েক্ট করে ফেলছে। সেসব ভেবেই এখন খারাপ লাগছে। না পারছে তানভীরকে কল দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করতে, আর না পারছে দুপুরের ঘটনা বলতে। হঠাৎ হৃদ এসে দরজায় দাঁড়িয়ে আস্তে করে ডাকলো, কি? না কেন? বন্যা চোখ মুখ মুছে শান্ত কণ্ঠে জানতে চাইলো, কিছু বলবি? বল। মেঘ বাসায় নেই, এখন অভিনন্দন জানাতে হবে না। কক্সবাজার। হ্যাঁ। বন্যা রাগী স্বরে বলল, যা এখান থেকে। বন্যা ধমক দিতে যাবে তার আগে হৃদ উত্তেজিত কণ্ঠে বলে উঠল,
হৃদ এক ছুটে নিচে চলে গেছে। বন্যা নীরবে নিঃশ্বাস ছেড়ে চোখ বন্ধ করে শুয়ে পড়েছে। খানবাড়ির পরিবেশ বেশ নিস্তব্ধ। আত্মীয় স্বজনরা মোটামুটি সবাই চলে গেছেন। আইরিন, ফুপ্পি আর মালা শুধু আছে। সাকিব বিকেলের দিকে তানভীরের সাথে কথাবার্তা বলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। মাইশাপুর ডেলিভারির সময় ঘনিয়ে আসছে। মালার আম্মু মাইশাপুর বাসায়। মালাকেও সাথে নিতে চেয়েছিলেন, কিন্তু মালা জোরপূর্বক মেঘদের বাসায় রয়ে গেছে। বলেছে ডেলিভারির আগে চলে যাবে। মালা সোফায় বসে মালিয়া খানের সাথে গল্প করছে। মালিয়া খান হঠাৎই শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোর বিয়ের বয়স তো হয়েই গেছে, বিয়ে করতে রাজি হচ্ছিস না কেন? কাউকে পছন্দ করিস? মালা উদাস দৃষ্টিতে মালিয়া খানের দিকে তাকিয়ে মনে মনে আওড়ালো। মালিয়া খান ফের বললেন, কি হলো? মালা মলিন হেসে উত্তর দিল। মালিয়া খান গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, আবিরের কাহিনী তো শুনলি। ও যদি এত যন্ত্রণা মাথায় না নিয়ে সরাসরি বলে দিত, তাহলে ঘটনা এত দূর পর্যন্ত আসতোই না। অবশ্য আবিরকেও এত দোষ দেওয়ার যায় না। এই বাড়িতে থেকে এত বছর আমি কোনো অধিকার দেখাতে পারিনি, সেখানে আবির তো ছোট থেকেই দূরে ছিল। সেসব কথা বাদ দে। তোর তো এমন কোনো সমস্যা নেই, পছন্দ থাকলে বল, আমি তোর বড় আব্বুর সাথে কথা বলে নিব। এমন সময় তানভীর বাসায় আসছে। চোখে মুখে বিষণ্ণতা। তানভীরের নিষ্প্রভ চেহারা দেখে মালিয়া খান উদ্বিগ্ন স্বরে জানতে চাইলেন, কি হয়েছে তোর? কিছু হয়নি বড় আম্মু। চোখ মুখ এত শুকনো শুকনো লাগছে কেন? তানভীর মলিন হেসে বলল, কই না তো। মালিয়া খান ধীর কণ্ঠে বললেন, আবির আর মেঘের সাথে কিছুক্ষণ আগেই কথা বললাম। ওরা বারবার তোর কথা জিজ্ঞেস করছিল, তুই নাকি আবিরের কল রিসিভ করছিস না। কি হয়েছে বাবা? তানভীর স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল, ওরা ঠিক আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। ঠিক আছে। বেলা বাজে 10:45। আবির বিছানায় হেলান দিয়ে বসে ফোনে কিছু করছে। অভিমানী মেঘ ঠোঁট ফুলিয়ে আবিরের দিকে তাকিয়ে আছে। মেঘ সেই ভোরবেলা থেকে সমুদ্রে যাওয়ার জন্য বায়না ধরেছে, কিন্তু আবির তার কথা কানেই তুলছে না। মেঘ হঠাৎই পুরো কণ্ঠে বলে উঠল, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? আবির ফোনের দিকে তাকিয়েই আস্তে করে বলল, বিয়ের পর থেকে কানে একটু কম শুনছি। কেন? সারাক্ষণ যেভাবে আপনি আপনি করেন, এসব শোনার থেকে কানে কম শোনাও ভালো। মেঘ মন খারাপ করে বলল, চলুন না সমুদ্রে যাই। আবির হঠাৎই চোখ তুলে তাকালো। মেঘের কুচকানো কপাল আর উল্টানো ওষ্ঠ দেখে আবিরের অধরের কোণে মৃদু হাসি ফুটল। নিঃশ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করে ঠান্ডা কণ্ঠে বলল, ইস, তুমি তাকালেই আমার হৃদয়ে শনিতে ঢেউ বয়ে যায়। এই ঢেউয়ের নিকট সমুদ্রের ঢেউ কিছুই না। মেঘ ভেঙচি কেটে বিড়বিড় করলো, আপনি একটা মেঘ সঙ্গে সঙ্গে নিজের মুখ চেপে ধরেছে। আবির প্রশস্ত আঁখিতে চেয়ে অধম্য কণ্ঠে বলল, বলো বলো, বউয়ের কাছে সভ্য সেজে বিশ্ব রেকর্ড করার কোনো ইচ্ছে আমার নেই। আমি নষ্ট পুরুষ হলে আমার বউয়ের কাছে হব, বড় নারীর চোখে না হয় সাধু পুরুষই হব। মেঘ চোখ জোড়া আকুতি নিয়ে ফের প্রশ্ন করলো, আপনি যদি সমুদ্রে নাই নেবেন, তাহলে ঘুমের মধ্যে আমাকে হাইজ্যাক করে এনেছিলেন কেন? মেঘের মুখে এমন কথা শুনে আবির ফিক করে হেসে উঠল। কণ্ঠস্বরে কোমলতা মিশিয়ে বলল, বিয়ে করে বউকে হানিমুনে এনেছি, তার জন্য এত বড় কথা? আজই বউয়ের মুখে হাইজ্যাকা শুনতে হচ্ছে। এই জীবন রেখে কি হবে? মেঘ ভ্রু কুঁচকে রাগি চোখে তাকিয়ে আছে। আবির এক মন হেসেই যাচ্ছে। মেঘ কিছু না বলেই উঠে বারান্দায় চলে গেল। আবির বেশ কয়েকবার ডেকেছে, কিন্তু মেঘ রুমে আসার নামই নিচ্ছে না। আবির বিছানা থেকে উঠে বারান্দায় গিয়ে মেঘের পাশ ঘেঁষে দাঁড়ালো। মেঘের চুলের শক্ত বাঁধন খুলে চুলগুলো উন্মুক্ত করে দিল। মেঘের সুদীর্ঘ কেশ রাশি বাতাসে এলোমেলো ভাবে উঠছে। মেঘ চোখ ঘুরিয়ে আবিরের দিকে তাকালো, তবে কিছুই বলল না। আবির মুচকি হেসে আস্তে করে বলল, হৃদয়ে প্রেমের আগুন জ্বালিয়ে অভিমানে কেন যেতে চাও অন্তরালে? মেঘের নীরবতা দেখে আবির মোলায়েম কণ্ঠে ফের বলল, রাগ করে না জানো, বিকেলে ঘুরতে নিয়ে যাব। আপনি রুমে যান, আপনার সাথে কোনো কথা নেই। সত্যি তো? হ্যাঁ। ঠিক আছে। আবির ভাব নিয়ে রুমে চলে আসছে ঠিকই, কিন্তু মেঘ আর আসছে না। 5 মিনিট পেরিয়ে 10 মিনিট হতে চলল। মেঘের রুমে আসার কোনো নাম নেই। আবির ফোন হাতে নিয়ে রাকিবের নাম্বারে কল দিল। রাকিব কল রিসিভ করে গুরুগম্ভীর কণ্ঠে বলল, খুব সুখে আছিস না? দরকারে কল দিলেও রিসিভ করার প্রয়োজন মনে করিস না?
বউ পেলে আগে তো সব ভুলেই যেতিস। এখন আর কি বলবো, শুধু একটা কথাই বলি, বউ কিন্তু আমারও আছে। আবির রাকিবের কথার প্রতি উত্তরে কিচ্ছু বলে না, হঠাৎই উচ্চ স্বরে বলতে শুরু করলো, রাকিব রে, তুই ঠিকই বলেছিলি। রাকিব থতমত খেয়ে জিজ্ঞেস করলো, আমি আবার কি বলছিলাম? আবির দাঁতে দাঁত চেপে বিড়বিড় করলো। চুপ থাক। আবির প্রগাঢ় কণ্ঠে ফের বলল, বিয়ে তো করেছি, কিন্তু এখন বুঝছি তুই যা বলেছিলি একদম ঠিক বলেছিলি। ভেবেছিলাম বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমি ভুল ছিলাম। এই দুদিনেই আমি আমার গার্লফ্রেন্ডের শূন্যতা উপলব্ধি করতে পারছি। ওপাশ থেকে রাকিব চাপা স্বরে বলছে, কত নাটক করে বিয়েটা করলেই এখন আবার গার্লফ্রেন্ড খুঁজিস, হারামি কোথাকার। আবির কণ্ঠ 3 গুণ সিংহে তুলে আবারও বলে উঠল, রাকিব, তুই তাকে বলে দিস আমি খুব মিস করছি তাকে। মেঘ রুমে আসতেই আবির ফিসফিস করে বলে উঠল, কাজ হয়ে গেছে, রাখি এখন। আপনি কাকে মিস করছেন? মেঘ রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, আমার গার্লফ্রেন্ডকে। কে সে? ছিল কোনো এক মায়াবতী। একদম ফাজলামো করবেন না, আমি কিন্তু সিরিয়াস। আমিও সিরিয়াস। তুমি বিশ্বাস করবে না, সে আমাকে পাগলের মতো ভালোবাসতো। আমাকে দেখার জন্য দিন রাত ছটফট করতো, আমার সাথে কথা বলার জন্য, ঘুরতে যাওয়ার জন্য দিওয়ানা ছিল। অথচ তুমি? আবির অন্যমনস্কভাবে উত্তর দিল। সামান্য কথাতেই মেঘের 2 চোখ টলমল করছে। এক রাশ মন খারাপে মুহূর্তেই মনের উঠোনে অন্ধকার নেমেছে। মুখের বাম পাশে তীব্র যন্ত্রণা হচ্ছে। মেঘের মন বলছে, আবির মেঘ ব্যতীত অন্য কাউকে ভালোবাসতেই পারে না, কিন্তু মস্তিষ্ক যেন মনের কথা বুঝতেই চাইছে না, তিক্ততায় বিষিয়ে দিচ্ছে মেঘের কোমল মনটাকে। আবির মুড নিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। আচমকা নাক টানার শব্দে আবির দৃষ্টি ফেরালো। মেঘের চোখ মুখ দেখে আতঙ্কে বিছানা থেকে নেমে মেঘের 2 বাহু চেপে ধরে আধুরে কণ্ঠে শুধালো, এই কি হয়েছে তোমার? মেঘের নিস্তব্ধতা দেখে আবির ভীতিকর কণ্ঠে বলতে শুরু করলো, আগেই বলে দিচ্ছি, একদম কাঁদবে না। তোমার বাপের কলিজার টুকরাটাকে আমি নিয়ে এসেছি। যত্নে না রাখতে পারলে আমাকে সোজা জেলে ভাত খাওয়াবে। মেঘ শীতল চোখে তাকিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে জানতে চাইল, আপনার কি সত্যি গার্লফ্রেন্ড আছে? আবির নিঃশব্দে হেসে মেঘের কাঁধের উপর আলতোভাবে হাত রেখে মোলায়েম কণ্ঠে বলল, হ্যাঁ আছে তো, এই যে আমার সামনে। আগে আবিরের নাম শুনলেই যার বুকে তোলপাড় চলতো, আবিরকে দেখার জন্য রাতের পর রাত বেলকনিতে অপেক্ষা করতো, না খেয়ে বসে থাকতো, সময়ে অসময়ে আবিরকে দেখার জন্য কারণ ছাড়াই আশেপাশে ঘুরঘুর করতো, অভিমানে গাল ফুলাতো। সেই অভিমান ভুলে আবারও আবিরের প্রণয়ে আসক্ত হতো। সে প্রেমিকা না হলে আর কি বলো? আবির ভ্রু গুটিয়ে ধীর কণ্ঠে ফের বলল, বউ, তুমি প্রেমিকা হিসেবেই ভালো ছিলে, কারণ তখন তুমি আমার জন্য উন্মাদ ছিলে। মনে হচ্ছে বিয়ের পর তুমি সুস্থ হয়ে গেছো, তাই আমার প্রতি তোমার পাগলামিও কমে এসেছে। মেঘ আবিরের চোখের দিকে তাকিয়ে আনমনে হাসলো। আবির কিছু বলতে যাবে তার আগে মেঘ নিচু হয়ে নিজের কাঁধে থাকা আবিরের হাত ছাড়িয়ে বিছানার ওপর উঠে দাঁড়িয়েছে। তৎক্ষণাৎ আবিরের শার্টের কলার চেপে আবিরকে নিজের দিকে ঘোরালো। আবির বিপুল চোখে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘের গাল আর নাকের ডগা লাল টকটকে হয়ে আছে, তবে তার গভীর চোখে উৎকণ্ঠার রেশ মাত্র নেই। আবিরের কপালে পড়ে থাকা অগোছালো চুলগুলো খুব যত্ন সহকারে গুছিয়ে কিছুটা ঝুঁকে মেঘ আকস্মাৎ আবিরের কপালে নিঘুর চুমু দিল। আবিরের প্রশস্ত 2 চোখ সহসা দ্বিগুণ প্রশস্ত হয়ে গেছে, নিঃশ্বাস আটকে গেছে। মেঘ কিছুটা সরতেই আবিরের বিমোহিত চাহনির মুখোমুখি হলো। আবিরের চাহনি দেখে মেঘ ভেতরে ভেতরে লজ্জায় আড়ষ্ট হচ্ছে ঠিকই, তবে বাহিরে প্রকাশ করলো না। মেঘ ঢোক গিলে সঙ্গে সঙ্গে আবিরের অধরে নিজের অধর চেপে ধরেছে। আবির তড়িৎ বেগে মেঘের পেট বরাবর ধরে মেঘকে বিছানা থেকে নামিয়ে নিজের সঙ্গে চেপে ধরেছে। মেঘের পা আবিরের পায়ের ওপর, 2টা দেহ একসঙ্গে লেপ্টে আছে। মেঘের পাতলা অধর আবিরের নিয়ন্ত্রণে। আবিরের নিখাদ ভালোবাসা মেঘ আবারও ধরা দিতে বাধ্য হলো। 2 চোখ বন্ধ করে শার্টের উপর দিয়ে আবিরের পিঠ খামচে ধরেছে। 24 ঘন্টা পেরিয়ে যাচ্ছে, তানভীরের সাথে বন্যার কোনো কথা হচ্ছে না। বন্যা বেশ কয়েকবার ফোন হাতে নিয়েছে ঠিকই, কিন্তু সাহস করে তানভীরের নাম্বারে কল দিতে পারছে না। অনেক চিন্তা ভাবনার পর বন্যা তানভীরের নাম্বারে কল দিল, কিন্তু তানভীরের নাম্বার বন্ধ।
বন্যা ভ্রু কুচকে নাম্বারটা চেক করে আবারও কল দিল। তানভীরের নাম্বার বন্ধ পেয়ে বন্যার বুক কাঁপছে, ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। চোখের সামনে আয়েশার থাপ্পড়ের ঘটনাটা বারবার মনে পড়ছে। বন্যা কপাল চাপড়ে রাশভারী কণ্ঠে বলল, সব সময় রাগ নিয়ন্ত্রণ করতে পারিস, তাহলে কাল কেন পারলি না বন্যা? ওনাকে কিছু না বললে কি হচ্ছিল না তোর? তানভীর ফেসবুক হোয়াটসঅ্যাপ কোথাও অ্যাক্টিভ নেই। ভয়ে বোনার হাত পা ঠান্ডা হয়ে আসছে। মেঘের নাম্বারে কল দিতে গিয়েও আটকে গেছে। দিশা বিশা না পেয়ে আইরিনের দিয়ে একটা নাম্বারে কল দিল। মূলত ফোনটা মাহমুদা খানের। আইরিন কল রিসিভ করে ফিস ফিস করে বলল, ভাবি কোথায় তুমি? বাসায়। কেন? তানভীর ভাইয়া গতকাল সন্ধ্যার পর বাসায় এসে একটু পর সে যে বের হয়েছিল এখনো বাসায় আসেনি। বাসার সবাই খুব টেনশন করছে। তোমার সাথে কি কথা হয়েছে? না, কিন্তু উনি কোথায়? জানি না, ফোন বন্ধ। ভাইয়ার বন্ধুরাও কিছু জানে না। এখন রাখছি, কেউ দেখে ফেললে আবার বকা খেতে হবে। শুনো। আইরিন কল কেটে দিয়েছে। বন্যা দু হাতে মাথা চেপে নির্বিকার ভঙ্গিতে বসে আছে। তানভীরের রাগ আর জেদ সম্পর্কে বন্যার খুব ভালোই ধারণা আছে। জেনে বুঝে এত বড় ভুল কিভাবে করলো সেসব ভেবেই ক্লান্ত হয়ে যাচ্ছে। বন্যার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু সেটাও পারছে না, কারণ বাসার কেউ টের পেলে এই নিয়ে অশান্তি সৃষ্টি হবে। খান বাড়িতে তুল কালাম কান্ধ চলছে। তানভীরের কি হয়েছে সেটা জানতে সবাই উঠে পড়ে লেগেছে, কিন্তু কেউ কিছুই বলতে পারছে না। এক পর্যায়ে আলী আহমদ খান আবিরের নাম্বারে কল দিল। মেঘ তখন ওয়াশরুমে। আবির কল রিসিভ করে বারান্দায় চলে গেছে। আলী আহমদ খান গম্ভীর গলায় বললেন, তোমার ভাইয়ের কি হয়েছে? আবির ভ্রু কুচকে বলল, জানি না, আমার সাথে কথা হয়নি। ওর ফোন বন্ধ, গত রাত থেকে বাসায় নেই। কি শুরু করেছো তোমরা? হ্যাঁ, কিছু হওয়ার আগেই তুমি বাড়ি ছেড়ে চলে যাও। তোমার দেখা দেখি তানভীরও শুরু করেছে। ওর যদি কাউকে পছন্দ থাকে তাহলে বলো, বিয়ের ব্যবস্থা করি। কিন্তু এভাবে কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে যাওয়ার মানেটা কি? আবির ঢোক গিলে শান্ত কণ্ঠে বলল, তেমন সিরিয়াস কিছু তো আমি জানি না। এখানে আসার পর ওর সাথে আমার কোনো রকম কথাই হয়নি। আমার ওর সাথে আগে কথা বলতে হবে। ঠিক আছে, দেখো কোনোভাবে যোগাযোগ করতে পারো কিনা। আর যাই হোক, পছন্দ থাকলে আগে ভাগে জানিও। জি আব্বু। আলী আহমদ খান ফের বললেন, খোঁজ নিও তোমার মতো আবার গোপনে বিয়ে করে ফেলেছে কিনা। আবির উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলো, মানে? এখন আর মানে করতে হবে না। তুমি যে আরো 3 বছর আগেই কাবিনের কাজ সেরে ফেলেছো, এটা আমি খুব ভালোভাবেই জানি। শুধু আমি না, এখন বাসার সবাই জানে। আপনাকে কে বলেছে? কে আবার বলবে? তোমার প্রাণপ্রিয় ভাই তানভীর। তোমার বিয়েতে আমি যেন কোনো প্রকার বাধা সৃষ্টি না করি, তার জন্যই আমার পায়ে ধরা শুধু বাকি রেখেছে। আমি মানছিলাম না বলে এক পর্যায়ে নিজের ঘাড়ে তোমাদের বিয়ের সব দায় নিয়ে বহুবার রিকোয়েস্ট করে আমাকে রাজি করিয়েছে। ভেবো না তোমার বিয়েতে আমি এমনি এমনি রাজি হয়ে গেছি। আমি শুধু তানভীরের অসহায় মুখটা দেখে রাজি হয়েছি। আমি যদি সেদিন রাজি না হতাম, তাহলে তোমাদের ভাইয়ে ভাইয়ের সম্পর্ক নষ্ট হতো, যেটা আমি কোনো দিনও চাই না। আমি যেমন আমার ভাইদের সবসময় আগলে রেখেছি, আমি চাই তোমাদের সম্পর্কটাও এরকম থাকুক। তাই আবারও বলছি, তানভীরের সম্পর্কে এমন কিছু জানলে আগেই জানিয়ে দাও। আবির তপ্ত স্বরে বলল, আমি তানভীরের সাথে যোগাযোগ করে তারপর আপনার সাথে কথা বলবো। আপনার চিন্তা করতে হবে না। ঠিক আছে, তানভীরের সাথে কথা হলে বাসায় আসতে বলো। জি আচ্ছা। সরি, আমি সত্যি আপনাকে দেখিনি। আবির মুচকি হেসে বলল, বিয়ের পর বউয়ের ভেজা চুল চোখে মুখে না লাগলে বিয়ের ফিলই আসে না। যাক, অবশেষে নিজেকে সর্বাঙ্গীন স্বামী মনে হচ্ছে। মেঘ চিবুক নামিয়ে কয়েক কদম পেছাতেই আবির আশ্চর্য নয়নে তাকালো। মেঘের পরনে আবিরের একটা সাদা শার্ট, সঙ্গে প্লাজো, গলা একটা স্কার্ফ, ওড়না পেঁচানো। আবির বিস্তীর্ণ আঁখিতে তাকিয়ে আছে। মেঘ চোখ তুলে তাকিয়ে কিঞ্চিত হেসে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? সুন্দর লাগছে না? খুব। মেঘ মোলায়েম কণ্ঠে বলল, ঘুরতে যখন নিয়েই যাবেন না, তখন এত সুন্দর ড্রেস আর শাড়ি পরে কি হবে? তাই রাগ করে আপনার শার্ট পরে ফেলেছি। একবার বলুন ঘুরতে নিয়ে যাবেন, তাহলে এখনই সাজুগুজু করব। আবির মৃদু স্বরে বলল, থাক না, এভাবেই ভালো লাগছে। কাছে আসো, হাতটা ঠিক করে দেই। মেঘ ভেঙচি কেটে বিড়বিড় করলো, আমি আপনার নতুন শার্ট পরে নিয়েছি, আপনার কি রাগ লাগছে না? যেখানে আমি তোমার সেখানে শার্ট, আর এমন কি? এদিকে এসো।
মেঘ এগিয়ে আসলো। আবির মেঘের পরনের শার্টের হাতা ফোল্ড করতে করতে ধীর কণ্ঠে শুধালো, বন্যার সাথে ইদানিং কোনো কথা হয়েছে? না, কেন? তানভীরের সাথে বন্যার মনে হয় কোনো ঝামেলা হয়েছে। সাকিব কাল মেসেজ দিয়ে শুধু বলেছিল তানভীর বন্যার সাথে আলাদাভাবে কথা বলতে যাচ্ছে, কিন্তু তারপর কি হয়েছে সে জানে না। তানভীরও নাকি কিছু বলেনি। একটু আগে আব্বু কল দিয়েছিল, বললেন রাত থেকে তানভীর বাসায় নেই। মেঘ শীতল কণ্ঠে শুধালো, বাসায় নেই মানে? কোথায় গেছে? কেউই জানে না। তানভীরের ফোন বন্ধ। বন্যাকে কল দিয়ে জিজ্ঞেস করো কোনো সমস্যা কিনা। আচ্ছা। মেঘ সঙ্গে সঙ্গে বন্যার নাম্বারে কল দিল। বন্যা কল রিসিভ করে স্বাভাবিক কণ্ঠে জানতে চাইলো, কি রে, কেমন আছিস? মেঘ উত্তর না দিয়ে উল্টো ঘুরুবার কণ্ঠে বলে উঠল, এই তার ছিঁড়া বদের হাড্ডি, তুই আমার ভাইকে কি বলেছিস? আবির রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল। এসব কি ধরনের ভাষা? মেঘ আর চোখে আবিরের দিকে তাকিয়ে বেকুবের মতো হাসলো। আবির যে তার পাশে বসা এটা কয়েক সেকেন্ডের জন্য মেঘ ভুলেই গিয়েছিল। মেঘ আস্তে করে ঢোক গিলে শান্ত কণ্ঠে বলল, ভাবি, আপনি আমার ভাইকে কি বলেছিলেন? আবির মৃদু হাসলো। বন্যা উষ্ণ স্বরে বলতে শুরু করলো, আমার যা ঠিক মনে হয়েছে তাই বলেছি। ওনাকে আমার ভালো লাগে বলে এই না আমি আমার পরিবারের অমতে গিয়ে সব সিদ্ধান্ত নিয়ে নিব। উনি আমার কথা ঠিকমতো না বুঝেই ফোন বন্ধ করে ফেলেছেন। এতে আমি কি করব? উনি ছেলে মানুষ, তাই রাগ করে ফোন বন্ধ করে বাড়ি ছেড়ে চলে যেতে পারেন। আর আমি মেয়ে বলে সেসব কিছুই করতে পারি না। তুই তোর ভাইয়ের পক্ষ নিয়ে আমাকে বলতে আসছিস? আজ আমার পক্ষে কেউ নেই বলে তোদের কিছু বলতে পারি না। দিন শেষে তোদেরই সব আছে, আমি আর আমাদের কিছুই নেই। বন্যা কথা শেষ করে সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে। মেঘ আবিরের দিকে অসহায় মুখ করে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফোন রেখে দু হাতে আবিরের হাত আঁকড়ে ধরে মাথা এলিয়ে দিয়ে আস্তে করে বলল, বন্যা পাগল হয়ে গেছে। এখন তোমার কি হয়েছে? ওদের চিন্তায় আমার মাথা ঘুরছে। আবির কিছু না বলে আসিফের নাম্বারে কল দিল। রিসিভ করতেই আবির একদমে কথা বলতে শুরু করলো, ভাইয়া, আমি তোমাদের বিয়ে হানিমুন আটকিয়েছিলাম, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমার পক্ষ থেকে তোমাদের জন্য স্পেশাল অফার। আগামীকাল থেকে 3 দিন আমার পক্ষ থেকে তোমাদের হানিমুন অফার। আইরিন, আরিফ, মিম, তানভীর সবাইকে নিয়ে আসবে। 2-1 জন স্পেশাল গেস্ট আছে, তাদেরকেও নিয়ে আসবে, বুঝতে পারছো? আসিফ ভারী কণ্ঠে বলল, এটা কাপেল হানিমুন অফার ছিল নাকি ফ্যামিলি প্যাকেজ ছিল ভাই? আসবেই যখন একা আসবে কেন? এই সুযোগে সবার ইচ্ছে পূরণ হয়ে যাবে। তোমার দায়িত্ব শুধু ওদের নিয়ে আসা, তারপর তোমাদের মুক্তি। তানবীরকে কোথায় পাবো? ওর ফোন বন্ধ। এসব আমি দেখছি। তুমি কাল সবাইকে নিয়ে আসবে, এটাই ফাইনাল। আচ্ছা। আকাশ জুড়ে রগরগে তারার মেলা। প্রকৃতি ছেয়ে আছে অদ্ভুত হিম শীতলতায়। সমুদ্রের উর্মির ঢেউ শরীরের সাথে সাথে মনকেও প্রাণবন্ত করে তুলেছে। মেঘ আবিরের হাতে হাত রেখে সমুদ্রের পাড়ে হাঁটছে, চোখে মুখে উজ্জ্বলতা। অদ্ভুত এক ভালো লাগার মন অশান্ত হয়ে উঠেছে। সমুদ্রের পানি আপন বেগে এসে দুজনের পা ভিজিয়ে দিচ্ছে। মেঘ সীমাহীন সমুদ্রের পানে কিছুক্ষণ তাকিয়ে থেকে আচমকা আবিরের অভিমুখে তাকায়। আবির মেঘের মুখোমুখি দাঁড়িয়ে উদ্দীপ্ত কণ্ঠে বলল, আমি যেদিন প্রথমবারের মতো কক্সবাজার এসেছিলাম সেদিনই মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম এরপর আসলে তোমাকে নিয়েই আসবো। তানভীর অবশ্য আগেও কয়েকবার বলেছিল তোমাদের সবাইকে নিয়ে আসার জন্য, কিন্তু আমিই রাজি হইনি। কেন? বাড়িতে আবেগ নিয়ন্ত্রণ করে চলেছি বলে। এই না যে আমি অনুভূতিহীন ছিলাম। বউয়ের সাথে বোনের মতো আচরণ করা কতটা শাস্তি স্বরূপ এটা তুমি কি বুঝবে? তখন তোমাদের নিয়ে আসলে নিজেকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারতাম না। মেঘ আবিরের দিকে তাকিয়ে মুচকি হাসলো। ঘন্টা খানেকের ঘুরে ডিনার করে দুজন একটু রাত করে রিসর্টে ফিরেছে। আবির মেঘের ফোন থেকে বন্যার নাম্বার বের করতে যাবে, আকস্মাৎ আবিরের নাম্বারটা চোখে পড়লো। আবির মৃদু হেসে আমার আবিরের পেছন থেকে ভাই শব্দটা ডিলিট করে দিয়েছে। বন্যার নাম্বার বের করে একটা মেসেজ লিখে পাঠিয়ে দিয়েছে। মেঘ বিকেল থেকে বন্যার বোনকে কম করে হলেও 50 বার কল দিয়েছে। রিতকে বলা মাত্রই কক্সবাজার আসতে রাজি হয়ে গেছে। বন্যার বোন শুরুতে রাজি না হলেও মেঘের তুমুল জোরাজোরিতে এক পর্যায়ে বাধ্য হয়ে বন্যাকে পাঠাতে রাজি হয়েছে। মেঘ বলেছিল বন্যার আপুও যেন তাদের সাথে আসে, কিন্তু সময়ের অভাবে উনি যেতে পারছে না। বন্যার বাসার সবাই রাজি হলেও বন্যা কক্সবাজারে যেতে একদমই রাজি না। মেঘের অতিরিক্ত জোরাজোরির জন্য এক পর্যায়ে মেঘের কল রিসিভ করা বন্ধই করে দিয়েছে।
মেঘ শুয়ে শুয়ে অনর্গল তানভীর আর বন্যার কথা বলেই চলেছে। আবির অনেকক্ষণ যাবৎ ট্রাই করতে করতে একসময় তানভীরের ফোনে কল ঢুকেছে। তানভীর কল রিসিভ করে স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল, তোমরা কেমন আছো? আবির উত্তর না দিয়ে তপ্ত স্বরে বলল, আগামীকাল ভোরে আসিফ ভাইয়া, ভাবি, আইরিন, মীররা সবাই কক্সবাজার আসছে। তোর ইচ্ছে হলে তাদের সাথে আসতে পারিস। তানভীর শান্ত কণ্ঠে বলল, আমার আপাতত ইচ্ছে নেই, তোমরা আনন্দ করো। আবির ভারী কণ্ঠে বলে উঠল, সমস্যা নেই, তোর ইচ্ছে না থাকলে মনের বিরুদ্ধে আসতে হবে না। বন্যা আর তার ভাইও আসবে, এই আর কি। ঠিক আছে, রাখি তাহলে। বন্যা কক্সবাজার যাবে? হ্যাঁ। আমাদের সাথে? মানে আসিফ ভাইয়া, মিম, আইরিন ওদের সাথে? হ্যাঁ, তুই তো আসবি না, থাক তাহলে। তানভীর স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল, কয়টায় রওনা দেবে? আমি জানি না, আসিফ ভাইয়া জানে। আমি আসিফ ভাইয়াকে কল দিচ্ছি। তোর ইচ্ছা। আবির কল কেটে মেঘের দিকে তাকিয়ে ভ্রু নাচালো। মেঘ সাহসে বলে উঠল, আপনার মাথায় এত বুদ্ধি কোথা থেকে আসে? এসব তো কিছুই না, আমার মাথায় অন্য কিছু ঘুরছে। কি? এখন বলবো না, আগে ওদের অবস্থাটা বুঝি তারপর। আপনি যে ভাইয়াকে বলে দিলেন বন্যা আসবে, বন্যা যদি না আসে? তোমার বান্ধবীকে এমন এক মেসেজ পাঠিয়েছি, তার ইচ্ছে না থাকলেও আসতে বাধ্য। কি মেসেজ? আবির মেঘের ফোন মেঘের হাতে দিয়ে বলল, দেখো। মেসেজে লেখা, শুরুতেই সরি বলে নিচ্ছি, কারণ খুব সম্ভবত আমি আমার দেওয়া কথা রাখতে পারবো না। আপনাকে ভাবি বানানোর ইচ্ছে অচিরেই ভুলে যেতে হবে। আপনি ভাইয়াকে কি বলেছেন আমি জানি না, কিন্তু তারপর থেকে ভাইয়ার মনের অবস্থা খুব খারাপ। ভাইয়ার অবস্থা দেখে বাসার সবাই সিদ্ধান্ত নিয়েছে ভাইয়ার মন ভালো না হলে 72 ঘন্টা পরে ভাইয়াকে বিয়ে করাবে। পাত্রীও রেডি আছে। আপনি সম্মতি না দিলে আমরা সব কিছুই করতে পারছি না। ভাইয়া রাগ করে বাসা থেকে বেরিয়ে গেছে। তবে 72 ঘন্টার মধ্যে সঠিক সমাধানে না আসতে পারলে 72 ঘন্টা পর পরিবারের পছন্দকেই মেনে নিতে হবে। আপনি যদি আমার ভাইয়াকে পছন্দ করেন তাহলে আগামীকাল তাদের সাথে কক্সবাজার আসবেন। আর যদি পছন্দ মনে করেন আপনার আমার ভাইকে প্রয়োজন নেই, তাহলে 72 ঘন্টা পর আপনার আমাদের বাসায় বিয়ের দাওয়াত রইল। আপনি ভাবি হতে না পারলেও দুঃসম্পর্কের ভাবির সমান মূল্যায়ন করব। আপনার জীবন, আপনার সিদ্ধান্ত। ভালো থাকবেন। আপন ভাবি বলতে পারছি না, তাই আবারও সরি। মেঘ মেসেজ পড়ে হাসবে নাকি মন খারাপ করবে সেটাও বুঝতে পারছে না। হঠাৎই প্রশ্ন করল, আপনি যে মেসেজ পাঠিয়েছেন বন্যা যদি বুঝে যায়? বুঝলে বুঝবে, আজ না হয় কাল সে আমাদের বাড়ির বউ হলে সবকিছুই জানবে, কিন্তু আপাতত তাদের মধ্যকার ঝামেলা মেটানো প্রয়োজন। মেঘ আকস্মাৎ আহ্লাদী কণ্ঠে বলে উঠল, বন্যাকে যত তাড়াতাড়ি সম্ভব ভাবি বানানোর ব্যবস্থা করুন প্লিজ, আমার আর ভালো লাগছে না। আবির মোলায়েম কণ্ঠে জানতে চাইল, তুমি তাই চাও? ঠিক আছে ম্যাডাম, তুমি যা চাইবে তাই হবে। বন্যা কাঁথা দিয়ে চোখ মুখ ঢেকে শুয়ে আছে। সব কাজ শেষ করে বন্যার বোন রুমে আসছে। বন্যাকে এভাবে শুয়ে থাকতে দেখে শক্ত কণ্ঠে বলল, কি হয়েছে তোর? বন্যা নাক বরাবর কাঁথা নামিয়ে মৃদু স্বরে বলল, কিছু হয়নি। ব্যাগ গুছিয়েছিস? না। কেন? আমি যাব না। বন্যার বোন বন্যার পাশে বসে কোমল কণ্ঠে বলতে শুরু করলো, ওদের বাসার কেউ কি তোর সাথে বাজে ব্যবহার করেছে? বিয়েতে কি কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে? না। তাহলে মন খারাপ করে আছিস কেন? মন খারাপ না। মিক ওর হাজবেন্ড দুজনই খুব করে রিকোয়েস্ট করেছে, আব্বুর সাথে কথা বলি রাজিও করিয়েছে। তোর এখন কি হলো? আমি টাকা দিয়ে দিচ্ছি, হৃদয় তোর যত খরচ লাগিয়ে সব এখান থেকেই করিস। উঠে প্যাকিং কর। বন্যার শীতল চোখে বোনের দিক কিছুক্ষণ তাকিয়ে রইল। বন্যার বোন ঠান্ডা কণ্ঠে হুঙ্কার দিল, কি বললাম তোকে? বন্যা উঠে বসেছে। বন্যার বোন শান্ত কণ্ঠে বলে উঠল, তুই মন খারাপ করে থাকলে আমার ভালো লাগে না। কেন বুঝিস না তুই? 3 দিনের মধ্যে ঘুরে ফিরে মন ভালো করে বাসায় আসবি। আগামী শুক্রবার আমার বিয়ে, জানিস তো। এই অবস্থাতেও তোকে ঘুরতে যেতে দিচ্ছি শুধুমাত্র তোর মন ভালো করার জন্য। তাই কোনোভাবেই মন খারাপ করে থাকা যাবে না, ওকে? বন্যা মলিন হেসে বলল, ওকে।
সকাল সকাল সবাই কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। মিম, আইরিন আর বন্যা পাশাপাশি বসেছে। তানভীর, হৃদ আর আরিফ বিপরীত পাশে। আসিফ আর জান্নাত আলাদা বসেছে। মিম, আইরিন, আরিফ মিলে হৃদের সাথে টুকটাক দুষ্টামি করছে। হৃদ বয়সে আইরিন আর মিমের মতোই। বন্যা কারো সাথে কোনো কথাই বলছে না, নির্বাক চোখে শুধু তানভীরকেই দেখছে। তানভীর প্রায় পুরো রাস্তা চোখ বন্ধ করে বসেছিল। দু একটা কথা বললেও বন্যার সাথে কোনো কথা বলছে না, আর না একবারের জন্য তাকিয়েছে। মেঘ আর আবির আগে থেকেই ওদের জন্য অপেক্ষা করছে। মেঘ আজ সবুজ রঙের মোটামুটি গর্জিয়াস একটা শাড়ি পরেছে, যদিও শাড়িটা আবিরই পরিয়ে দিয়েছে। মেঘের শাড়ির সাথে মোটামুটি ম্যাচিং করে আবিরই একটা সবুজ পাঞ্জাবি পরেছে। মিম, আইরিনরা নেমেই ছুটে মেঘের কাছে চলে গেছে। তাদের সাথে সাথে হৃদও মেঘের সাথে কথা বলতে চলে গেছে। তানভীর নামতেই আবির এগিয়ে এসে তানভীরকে জড়িয়ে ধরলো। তানভীর জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাইয়া? মনের ভেতরে চাপা কষ্টের জন্য মন খুলে হাসতেও পারছে না, তবুও তানভীর মলিন হাসার চেষ্টা করলো। সবাই ফ্রেশ হয়ে নাস্তা করে ঘুরতে বেরিয়েছে। আইরিন আর আরিফ দুই ভাই বোন এটা সেটা নিয়ে ফাজলামো করছে, আবার বড় আপুকে ভিডিও কল দিয়ে সমুদ্র সৈকত দেখাচ্ছে। মিম আর হৃদ টুকটাক কথা বলছে। হৃদের আগে কোথাও কোথাও ঘুরতে গিয়েছিল, কার সাথে গিয়েছিল, এখানে কেন আসছে সেসব নিয়েই গল্প করছে। মেঘ আর বন্যা কিছুটা দূরে। মেঘ ধীর কণ্ঠে জিজ্ঞেস করলো, তোর আর ভাইয়ার মধ্যে কি হয়েছে? কিছু না। কিছু তো অবশ্যই হয়েছে। ভাইয়া কি তোর সাথে রাগারাগি করেছে? না। তাহলে? আমি ওনার সাথে রাগ দেখিয়েছি। কেন? জানি না। এদিকে আবিরও তানভীরের বারবার জিজ্ঞেস করছে, কিন্তু তানভীর সরাসরি কোনো উত্তরই দিচ্ছে না। তানভীরের নিস্তব্ধতা আবিরের মেজাজ চরমভাবে খারাপ হচ্ছে। ঘোরাঘুরি শেষে যে যার মতো রুমে চলে গেলেও আবির আর তানভীর যায়নি। আবির তানভীরের কাঁধে হাত রেখে গম্ভীর কণ্ঠে জানতে চাইল, তুই কি ভেবেছিস নিজের মধ্যে কষ্ট চাপিয়ে রাখলে সব ঠিক হয়ে যাবে? ঠিক হবে না জানি, তবু আমি কারো সুখের সময়ে দুঃস্বপ্ন হতে চাই না। কোন দুঃস্বপ্নের কথা বলছিস? তুই খুব ভালো করে জানিস তুই না থাকলে আমার সুখের স্বপ্নগুলো এখনো দুঃস্বপ্ন হয়েই থাকতো। তুই আমার ভাই হয়ে আমাকে না জানিয়ে এত বড় কাজ করেছিলি বলে আমি অভিমান করে তোকে না জানিয়ে তোর বোনকে এখানে নিয়ে এসেছিলাম। কিন্তু তোর দুঃখ ভুলে আমি সুখের সময় কাটাতে পারতাম না ভাই, তাই বাধ্য হয়ে তোদের জোর করে এখানে আনিয়েছি। এখন বল তোর কি হয়েছে? আমি নিয়তির কাছে আবারও হেরে গেলাম ভাইয়া। বন্যার সাথে আমি তানভীর অযোগ্যই রয়ে গেলাম। আমি ভাই হিসেবে যথাযথ হলেও প্রেমিক হিসেবে পরিত্যক্ত। বন্যা কি বলেছে? আমাকে বাস্তবতার 3 পাতা অভিজ্ঞতার অভিব্যক্তি বুঝিয়ে। আবির মৃদু হেসে বলল, এটা আর এমন কি? প্রেমিকার চোখে নিজের প্রেমিক সবসময় নিষ্কর্মা আর অযোগ্যই থাকে। ও ওর পরিবারের সিদ্ধান্তের বাইরে কিছু করতে পারবে না। পরিবারের সিদ্ধান্তের বাইরে কিছু করতে বলেছে কে? তানভীর মুখ ফুলিয়ে রাগী স্বরে বলল, ও আমাকে রিজেক্ট করেছে। আবির উচ্চ শব্দে হেসে বলল, রিজেক্ট তাকেই করা যায় যার অবস্থান মন আর মস্তিষ্ক কোথাও নেই। হৃদয়ে জায়গা দেওয়া মানুষকে রিজেক্ট করা অসম্ভব। তুই তার উপর রাগ করে ফোন বন্ধ করেছিস, আর সেই রাগ সে আমার বউয়ের উপর ছেড়েছে। কারণ বন্যার প্রিয় মানুষ তুই আর তোর কাছের মানুষ মেঘ। অধিকারবোধ না থাকলে কেউ কারো উপর রাগ দেখায় না তানভীর। তুই খুব ভালো করেই জানিস বন্যা বাস্তববাদী একটা মেয়ে, সে তোকে বাস্তবতা নিয়েই জ্ঞান দেবে। এই নিয়ে মন খারাপ করে থাকার কোনো মানে হয় না। তানভীর কিছু বলছে না দেখে আবির আবারও বলল, তুই বন্যার জন্য রাজনীতি ছেড়েছিস, এটা কি সে জানে? না। তুই চাকরির প্রস্তুতি নিচ্ছিস, এটা কি জানে? না। আবির চোখ রাঙিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎই বলে উঠল, শুক্রবারে বন্যার বড় আপুর বিয়ে, জানিস কিছু? হ্যাঁ, আপাতত শুধু কেবিন হবে। 5 থেকে 6 মাস পর অনুষ্ঠান হবে শুনেছি। তোকে কে বললো? হৃদ। বাহ, এখনই শালার সাথে এত মিল? এত মিলের কিছু নেই, আসার সময় বলেছে তাই শুনছি। আবির কয়েক সেকেন্ড চুপ থেকে আচমকা ভারী কণ্ঠে প্রশ্ন করলো, তোকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুই কি বন্যাকে ভালোবাসিস? তানভীর আবিরের দিকে তাকিয়ে নিরেট কণ্ঠে জবাব দিল, হ্যাঁ। এক মুহূর্তের জন্য মেনে নিলাম তুই অযোগ্য, কিন্তু তোর ভালোবাসা কি বিয়ের যোগ্য? নাকি এখনো মনে দোটানা আছে? মনের কোনো অভিশঙ্কা নিয়ে প্রেম হয়, কিন্তু সারা জীবন পাশে থাকার সাহস হয় না। তোকে নির্ভীক ভঙ্গিতে বলতে হবে যে কোনো মূল্যেই হোক বন্যাকে তোর চাই। প্রেমিকা কোনো কারণে রাগ দেখালে প্রেমিকার উপর রাগ করে ফোন বন্ধ করাটা বোকামি, বরং প্রেমিকার রাগের কারণ উদ্ঘাটন করাটা একটা আদর্শ প্রেমিকের কর্তব্য। বন্যা তোকে ভালোবাসে, তাই ওর রাগ অভিমান প্রকাশের একমাত্র জায়গা তুই।
হয়তো মেঘের মতো ও সরাসরি কিছু বলতে পারে না, কিন্তু তোর উচিত তার কথার সঠিক মানে বোঝা। ভাই, ভালোবাসার মূল্য ভালোবাসাতেই দিতে হয়। তানভীর ঢোক গিলে অক্লিষ্ট কণ্ঠে শুধালো। এখন আমার কি করা উচিত? আবির মেকি স্বরে বলল, সামনে সমুদ্র আছে, যা এক বালতি পানি খেয়ে আয়। ফাজলামো করো না প্লিজ। সকালে বন্যার সাথে আমি কথা বলবো, তারপর তো যা ইচ্ছা করিস। যা ইচ্ছে। আবির আর চোখে তাকিয়ে গুরুভার কণ্ঠে বলল, রিল্যাক্স। তানভীর নিঃশব্দে হাসলো, সাথে আবিরও হাসলো। দুই ভাইয়ের কথাবার্তা শেষ করে রিসোর্টে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছে। মেঘ বেয়ে ঘরে ঘুমোচ্ছে। আবির রুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় শুয়েছে। ঘুমন্ত মেঘের শান্ত আদলখানা আজ একটু বেশি সুন্দর লাগছে। আবির অবেশিত নয়নে মেঘকে দেখছে। এই দেখার কোনো অন্ত নেই। আবিরের হৃদয় জুড়ে যার অস্তিত্ব প্রতিনিয়ত তর্জন গর্জন দিয়ে ওঠে, তার সংস্পর্শ পেলেই আবিরের হৃদয় প্রশান্তির হাওয়া বয়ে যায়। দিন শেষে প্রতিটা মানুষ কারো না কারো কাছে দায়বদ্ধ, কারো ভালোবাসায় পরিতৃপ্ত। মেঘের পূর্ণতা যেমন আবির, তেমনি আবিরের পূর্ণতাও মেঘ। সুদীর্ঘ সময়ের নিরীক্ষণ শেষে আবির আলতো হাতে মেঘের মসৃণ গাল স্পর্শ করলো। মেঘ ঘুমের মধ্যে আটকে উঠেছে। কুণ্ঠায় চোখ ফেলতে আবিরকে দেখতে পেল। আবির সস্নেহে প্রশ্ন করলো, ভয় পেয়েছো? মেঘ শুকনো ঢোক গিলে কিঞ্চিত হাসার চেষ্টা করলো। কোনো কথা না বলে আচমকা আবিরের চওড়া বক্ষস্থলে নিজের জায়গা করে নিল। আবির মুচকি হেসে মেঘকে জড়িয়ে ধরে মেঘের চুলে হাত বুলাতে লাগলো। কিছু সময় নীরবতায় কেটে গেল। মেঘ হঠাৎই আবিরের উন্মুক্ত বুকে নখ দিয়ে আঁচড় কেটে কেটে ডাকলো, শুনছেন? আবির শক্ত কণ্ঠে বলল, তুমি ডাক শোনার যোগ্যতা কি আমার নেই? আছে কিন্তু। কিন্তু কি? আমি যদি তুই থেকে তুমিতে আসতে পারি, তুমি কেন আপনি থেকে তুমিতে নামতে পারছো না? মেঘ মোলায়েম কণ্ঠে বলে উঠল, তুমি 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 এখন বলো আবির। আবির মেঘের মাথায় আস্তে করে গাঁটটা দিয়ে ভারী কণ্ঠে বলল, আবিরের সাথে ভাইয়ের সম্পর্ক মরে গেছে, এখন শুধু আবির আছে, বলো আবির। মেঘ কিছুই বলছে না। তর্জনী আঙ্গুলের নখ দিয়ে আবিরের বুকের ওপর A+M লেখায় ব্যস্ত। মেঘের লেখা শেষ হতেই আবির মেঘের হাত চেপে ধরে মোলায়েম কণ্ঠে বলল, বুকের ওপর A+M লিখতে হবে না ম্যাডাম, এই নাম হৃদয়ে স্থায়ীভাবে লেখা হয়ে গেছে। মৃত্যুর আগ পর্যন্ত এই নাম অক্ষত থাকবে। আপনাকে যেটা বলেছি সেটা বলুন। মেঘ বলল, কি বলবো? আবির। আবির? গুড গার্ল। আবার বলো। ইস, আর পারবো না। আমি কি স্কুলে পড়তে আসছি নাকি? হ্যাঁ, তুমি আবিরের স্কুলে ভালোবাসার ট্রেনিং করতে এসেছো, বলো। আবির। এখন পুরোটা বলো। মেঘ শীতল কণ্ঠে বলল, আবির শুনছো? আবির নিঃশব্দে হেসে বলল, উফ, তুমি এভাবে ডাকলে আমি বিনাশের দোরগোড়া থেকেও ফিরে আসতে সক্ষম হবো। মেঘ অতর্কিতে আবিরের বুকে চিমটি কাটলো। আবির মৃদু স্বরে ফের বলল, কি বলতে চেয়েছিলে বলো। আমি একবার আপনার অফিসে গিয়েছিলাম। আপনার রুমের দেয়ালে ডি লেখা ছিল। তখন আপনি আমাকে ডি এর মানে বলেননি। আপনার বেশ কিছু ফেসবুক পোস্টেও ডি লেখা দেখেছি। এই ডি এর মানে কি? দিলশা। দিলশা মানে কি? হৃদয়ের রানী। ছোটবেলায় স্কুলে কারো মুখে এই নামটা আমি প্রথমবার শুনেছিলাম। নামের অর্থ জিজ্ঞেস করে সে এই অর্থটাই বলেছিল। বাসায় এসে আমার সে কি বায়না তোমার নাম যেন দিলশা রাখে। এমন আজগুবি নাম শুনে বাসার মানুষ আমার কথা কানেই তুলেনি। তখন মনকে সান্ত্বনা দিয়েছিলাম, আমার হৃদয়ের রানীকে শুধু আমি দিলশা ডাকবো। নামটা সুন্দর না? মেঘ অনুষ্ণ কণ্ঠে বলল, হ্যাঁ, খুব সুন্দর। তোমাকে দিলশা ডাকলে রাগ করবে না তো? একদমই না। আপনার যা ইচ্ছে তাই ডাকতে পারেন। আমার আরেকটা প্রশ্ন আছে। কি? বাসায় যখন আমার বিয়ের আলোচনা চলছিল, তখন কাউকে কিছু না জানিয়ে আপনি প্রথম বিয়েটা ভেঙেছিলেন। দ্বিতীয়বার মিম আপনাকে জানিয়েছিল, এবং কিন্তু তৃতীয়বার তো মিম বাসায় ছিল না, আর আমার কাছেও ফোন ছিল না। আমার জানা মতে বাসার কেউই আপনাকে জানায়নি। তখন আপনি কি বাহিরের কেউ বলেছিল? বাহিরের মানুষ শুধু বাহিরের নিউজ দিতে পারে, বাড়ির ভেতর কি চলে এটা কিন্তু তারা জানে না। তাহলে আপনি কিভাবে জেনেছিলেন? তোমার আব্বু আমাকে মেসেজ দিয়েছিলেন। আব্বু? হ্যাঁ। কিন্তু তখন তো আব্বু খুব রাগারাগি করছিলেন, আমাকে ছেলের সামনে যেতে জোরাজুরি করছিলেন। সেসব ওনার প্ল্যান ছিল।
আমি বাসায় পৌঁছানোর আগে তোমাকে ছেলেপক্ষের সামনে আনতে পারলে আমি কিভাবে রিজেক্ট করি সেটাই দেখতে চেয়েছিলেন। সেদিন শোনোনি, সবই ওনার পরিকল্পনা ছিল। আব্বু মেসেজ দিয়েছে জানার পরেও আপনি এত ভীত ছিলেন কেন? মেসেজ যে তোমার আব্বু দিয়েছেন সেটা আমি প্রথমে জানতাম না। অপরিচিত নাম্বার থেকে মেসেজ আসছিল। আমি দেশ ছাড়ার আগের দিন তোমাকে বাসার কাছে নামিয়ে দিয়ে রাকিবদের সাথে বসেছিলাম। সেখানেই এক বড় ভাইয়ের সাথে দেখা। উনি এই সেক্টরে জব করেন। নর্মালি ফেসবুকে অ্যাড হয়েছিলেন। বাইরে থাকাকালীন হঠাৎ আবার ওই নাম্বারটার কথা মনে পড়ে। কৌতূহলবশত নাম্বারটা ভাইকে পাঠিয়ে বলেছিলাম ডিটেলস সংগ্রহ করে দিতে পারবে কি না। একদিনের মধ্যে উনি ডিটেলস সংগ্রহ করে দিয়েছিলেন। সিমটা তোমার আব্বু মানে আমার শ্বশুরের নামে রেজিস্ট্রেশন করা ছিল।